বিসিএস পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাই ইল্ড যে টপিকগুলো আছে সেগুলো একদম সহজে আয়ত্ত করার জন্য আমাদের এই বিশেষ সিরিজে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো নৈতিকতা আর নীতিবিদ্যা। আমরা এটাকে এমনভাবে ব্যবচ্ছেদ করব যাতে এখান থেকে আসা কোনো প্রশ্নই আর কঠিন মনে না হয়। বিসিএস পরীক্ষার্থীদের জন্য এটা কিন্তু একটা খুবই কমন প্রশ্ন, তাই না? চলুন, এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করা যায় তার জন্য প্রয়োজনীয় কৌশলগুলো আমরা একটার পর একটা দেখে নিই। আচ্ছা, আগামী কয়েক মিনিটে আমরা কি নিয়ে কথা বলবো তার একটা রোডম্যাপ দেখে নিই। প্রথমে আমরা নীতিবিদ্যার একেবারে বেসিকটা জানব, তারপর ক্লাসিক্যাল দার্শনিকদের মূল ভাবনাগুলো দেখব, আর সবশেষে পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি বই আর উক্তিগুলো এক ঝলকে দেখে নেব। চলুন শুরু করা যাক। তো যে কোনো বিষয়ে গভীরে যাওয়ার আগে সেটার একদম গোড়া থেকে শুরু করা উচিত, তাই না? তাহলে চলুন প্রথমে জেনে নিই, এই যে আমরা এথিক্স বা নীতিবিদ্যা বলছি, এই জিনিসটা আসলে কি। তার মানে সহজ কথায় বলতে গেলে নীতিবিদ্যা আমাদের চরিত্র আর কাজের জন্য একটা মানদণ্ড বা স্ট্যান্ডার্ড ঠিক করে দেয়, যে কোনটা ভালো আর কোনটা মন্দ। এখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এটা কোনো বর্ণনামূলক বিজ্ঞান নয়, বরং এটা একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। পরীক্ষার জন্য এই পার্থক্যটা বোঝা কিন্তু খুবই জরুরি। এখন দেখুন, নীতিবিদ্যারও কিন্তু বেশ কয়েকটা প্রধান শাখা আছে। যেমন ধরুন পড়া নীতিবিদ্যা বা মেটা এথিক্স, এটা নৈতিকতার একদম মূল ভিত্তি নিয়ে প্রশ্ন করে। আবার অন্যদিকে ব্যবহারিক নীতিবিদ্যা বা অ্যাপ্লাইড এথিক্স আমাদের দৈনন্দিন জীবনের জটিল নৈতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করে, যেমন ধরুন গর্ভপাত বা মৃত্যুদণ্ডের মতো বিষয়গুলো। বিসিএস পরীক্ষার জন্য ঐচ্ছিক ক্রিয়া বা ভলেন্টারি অ্যাকশন, এটা কিন্তু একটা খুবই হাই ইল্ড টপিক। এর পেছনের মূল কারণটা হলো নীতিবিদ্যা শুধু সেই কাজগুলো নিয়েই কথা বলে যা আমরা আমাদের স্বাধীন ইচ্ছা দিয়ে জেনে বুঝে করি। যে কাজের ওপর আমাদের কোনো কন্ট্রোলই নেই, সেটার তো নৈতিক ভালোমন্দ বিচার করা সম্ভব না, তাই না? বেশ, এবার তাহলে ক্লাসিক্যাল পিরিয়ডে যাওয়া যাক। চলুন সেই সব ফাউন্ডেশনাল চিন্তাবিদদের দিকে নজর দিই যাদের আইডিয়াগুলো পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। শুরুতেই আসছেন সক্রেটিস। তার সবচেয়ে বিখ্যাত উক্তি ভার্চু ইজ নলেজ বা সদ্গুণী জ্ঞান। উনি বিশ্বাস করতেন যে যার সত্যিকারের জ্ঞান আছে সে জেনে শুনে কখনোই কোনো খারাপ কাজ করতে পারে না। তার মানে জ্ঞানী মানুষকে ভালো হতে, সৎ হতে একরকম বাধ্য করে। সক্রেটিসের ছাত্র প্লেটো তার সেই বিখ্যাত বই দ্য রিপাবলিকে 4টি অপরিহার্য গুণের কথা বলেছেন। তিনি মনে করতেন একটা আদর্শ রাষ্ট্র আর একজন আদর্শ মানুষের জন্য এই 4টা গুণ থাকতেই হবে: প্রজ্ঞা, সাহস, আত্মসংযম আর ন্যায় বিচার। এগুলি প্লেটোর কার্ডিনাল ভার্চুজ নামে পরিচিত। এবার প্লেটোর ছাত্র অ্যারিস্টটল, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর মধ্যে একটা হল গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যক। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে কোনো ভালো গুণ আসলে দুটো খারাপ গুণের ঠিক মাঝামাঝি একটা অবস্থা, মানে কোনো দিকেই বাড়াবাড়ি না করে একটা ভারসাম্য খুঁজে নেওয়াই হলো আসল নৈতিকতা। এই গোল্ডেন মিন ব্যাপারটা একটা উদাহরণ দিলে একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন সাহস, এটা হলো দুটো এক্সট্রিম অবস্থা, একটা হলো ভীরুতা আর একটা হটকারিতা। এই দুটোর ঠিক মাঝখানের একটা গুণ। ঠিক একইভাবে কৃপণতা আর অপচয়ের মাঝে আছে উদারতা। বিসিএস পরীক্ষায় কিন্তু প্রায় এমন উদাহরণ তুলেই প্রশ্ন চলে আসে। চলুন এবার দেখি আধুনিক যুগে এসে এই ধারণাগুলো কিভাবে আরও বিকশিত হল। এখানে আমরা বিসিএস সিলেবাসের দুটো মেইন পিলার, কান্টের দর্শন আর উপযোগবাদ নিয়ে কথা বলবো। জার্মান দার্শনিক এমানুয়েল কান্টের মতে একটা কাজের ফলাফল কি হলো সেটা বড় কথা না, বড় কথা হলো এর পেছনের উদ্দেশ্যটা কি, মানে সদিচ্ছাটা আসল। তার বিখ্যাত শর্তহীন আদেশ বা ক্যাটেগরিক্যাল ইম্প্যারেটিভ তত্ত্বের মূল কথা হলো এমনভাবে কাজ করো যেন তোমার কাজের নিয়মটা সবার জন্য একটা সার্বজনীন আইন হতে পারে, অর্থাৎ এমন নিয়মই মানা উচিত যা পৃথিবীর সবার জন্য একইভাবে প্রযোজ্য। উপযোগবাদের দুই প্রধান দার্শনিকের মধ্যে কিন্তু একটা মূল পার্থক্য আছে। জেরেমি বেন্থাম জোর দিতেন সুখের পরিমাণের ওপর, মানে কোয়ান্টিটির ওপর। অন্যদিকে জন স্টুয়ার্ট মিল জোর দিতেন সুখের গুণগত মানের ওপর, মানে কোয়ালিটির ওপর। পরীক্ষার জন্য মিলের ওই বিখ্যাত উক্তিটা কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে।
তাহলে বোঝা যাচ্ছে পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি বিষয়গুলোর একটা হলো কোন দার্শনিক কি বলেছেন আর কোন বইটা লিখেছেন সেটা ঠিকঠাক জানা। পরের স্লাইডটা কিন্তু শেষ মুহূর্তের রিভিশনের জন্য একটা বলতে পারেন গোল্ডেন স্লাইড। দেখুন, এই যে টেবিলটা, এটা কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে একটু সময় নিয়ে তথ্যগুলো ভালো করে দেখে নিতে পারেন। আমি বলছি, এখান থেকে প্রায় প্রতি বছরই কিন্তু প্রশ্ন আসে। সাধারণত দার্শনিক তাদের বই আর মূল ধারণার মধ্যে মেলাতে বলা হয়। যেমন দি রিপাবলিক কার লেখা, কিংবা গোল্ডেন মিন ধারণাটা কার। এগুলো কিন্তু একদম নিশ্চিত নম্বরের জায়গা, কোনোভাবেই মিস করা যাবে না। এতক্ষণের এই পুরো আলোচনার সারমর্মটা কি? সারমর্ম হল আমরা যে দার্শনিক ধারণাগুলো নিয়ে কথা বললাম সেগুলো শুধু বইয়ের পাতায় আটকে থাকার জিনিস নয়। একজন সরকারি কর্মকর্তা হিসাবে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এই নৈতিক জ্ঞানটা অপরিহার্য। এটাই একজন প্রশাসকের ভেতরের কম্পাস বা চালিকা শক্তি। এই প্রশ্নটা সবার জন্য রইল। একটু ভাবুন তো, প্রাচীন যুগের এই জ্ঞানকে আমরা আজকের দিনের আধুনিক সমস্যার সমাধানে কিভাবে কাজে লাগাতে পারি? এই উত্তর খোঁজার মধ্যেই কিন্তু একজন আদর্শ প্রশাসকের জন্ম হয়। আমাদের হাই এল্ড সিরিজের পরের পর্বে আবার দেখা হবে।